ইলেকট্রনিক শেষ করবো, আর তার আগে ইলেকট্রন গেইন এনথালপির পিরিয়ডিক ট্রেনটা দেখি, পিরিয়ডিক প্রপার্টি তো। তাহলে পর্যায় বরাবর কি বলেছে দেখি, পর্যায় বরাবর কি ট্রেন চেঞ্জেস আছে। পর্যায় বরাবর ইলেকট্রন আসক্তির কি পরিবর্তন। আগে দু তিনটে ফ্যাক্টরের উপর, তো মেন ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হচ্ছে অ্যাটমিক সাইজ, তারপরে ফ্যাক্টর, শুধু অ্যাটমিক সাইজ নয়, একটু পরপর বলছে এখানে যেগুলো নির্ভর ছিল এই পয়েন্টগুলো হচ্ছে নিয়ন্ত্রণকারী বিষয়সমূহ নিচে আছে, হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না। বললাম আর কি আগে ক্লাসে, যেটা দেখতে পাওয়া যাচ্ছে না মানে ওই নিচে ওই বর্ডারটা যেটা যাচ্ছে ফোন নম্বরের জন্য, এই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে নিচে। তাহলে নিয়ন্ত্রণকারী বিষয়গুলি কি ছিল, নিউক্লিয়াসের আধান, টোটাল কত প্রোটন আছে, সাইজ, ইলেকট্রনিক কনফিগারেশনটা কিরকম, সেই সব জিনিসপত্রগুলো মাথায় রাখতে হবে। তাহলে পর্যায় বরাবর লেফট টু রাইট, লেফট টু রাইটে কি ঘটে, লেফট টু রাইটে সেন্টারে প্রোটন বাড়ে। প্রথম কথা, সেন্টারে যদি প্রোটন বাড়ে ইলেকট্রন গেন এনথালপিও বাড়বে, মানে আসক্তিটা বাড়বে ইলেকট্রন গ্রহণ করার। সেটা সেন্টারে প্রোটন বাড়ছে লেফট টু রাইটে। আর কি হচ্ছে, সাইজ ছোট হচ্ছে। সাইজ ছোট হলে আবার কি হয়, ইলেকট্রনকে গ্রহণ করার আসক্তি বাড়ে। তাহলে দুটোই ইলেকট্রন গ্রহণ করার আসক্তিকে বৃদ্ধিকারী প্রভাব। তাহলে কোনো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলগুলির নিউক্লিয়াসে ধনাত্মক আদান বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়, তাই ইলেকট্রন আসক্তিও ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। তাহলে ইলেকট্রন গেইন করাটা তার জন্য সুবিধা হয়ে যাচ্ছে, আর সহজে গেইন করে যাচ্ছে। পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত ধাতব পরমাণুগুলোর, তাহলে পিরিয়ডিক টেবিলের দিকে যদি আমরা যাই, আমরা কি জানি পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে মেটালিক নন মেটালিক একটা আলোচনা করেছিলাম। পিরিয়ডিক টেবিলের লেফট সাইডে মেটাল গুলো থাকে, রাইট সাইডে নন মেটাল গুলো থাকে। পিরিয়ডিক টেবিলের এক্সট্রিম লেফটে মোস্ট মেটাল গুলো থাকে। মানে লেফট টু রাইটে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে ধাতব ধর্ম কমে, অধাতব ধর্ম বাড়ে। লেফট টু রাইটে যদি ধাতব ধর্ম কমে, সব থেকে বেশি কোথায়, এক্সট্রিম লেফটে। আর এক্সট্রিম রাইটে কি, অধাতব ধর্ম সব থেকে, মানে ধাতব ধর্ম সব থেকে কম, কারণ অধাতব ধর্ম সব থেকে বেশি। তাহলে লেফট টু রাইটে ধাতব ধর্ম কমে যাচ্ছে, তাহলে সব থেকে বেশি কোথায়, লেফটে। ওটাই বলেছে পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত ধাতব মৌলগুলির ইলেকট্রন আসক্তি খুবই কম। আমরা জানি মেটালের ডেফিনেশন, বারবার যখন মেটাল নন মেটালিক ক্যারেক্টার বলেছিলাম মেটালের ডেফিনেশন কি, মেটাল মানে হচ্ছে তারা যারা সহজে ইলেকট্রন ছেড়ে দেয়। আমরা এখানে কি নিয়ে আলোচনা করছি, কারা সহজে ইলেকট্রন গেইন করে। তাহলে যারা সহজে ইলেকট্রন ছেড়ে দিতে চায়, তারা কি সহজে ইলেকট্রন গেইন করবে, তারা সহজে ইলেকট্রন গেইন করবে না। তাহলে তাদের ইলেকট্রন আসক্তি কি হবে, কম হবে। কিন্তু ডান দিকে অবস্থিত অধাতুগুলির ইলেকট্রন আসক্তি অত্যন্ত বেশি, স্বাভাবিক। অধাতু মানে ইলেকট্রন গেইন করতে চায়, তাহলে যারা সহজে ইলেকট্রন গেইন করতে চায় তাদের তাদের ইলেকট্রন আসক্তিটা তো বেশি হবেই, অ্যাফিনিটি বেশি হবেই। তবে দ্বিতীয় পর্যায়ের বেরিলিয়াম এবং নাইট্রোজেনের এবং তৃতীয় পর্যায়ের ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের এবং নিষ্ক্রিয় গ্যাসগুলির ইলেকট্রন আসক্তির অস্বাভাবিকভাবে কম হয়। তাহলে এখানে আমার কিছু অ্যানোমালি পড়তে হবে। বেরিলিয়াম আর নাইট্রোজেনে কি প্রবলেম হচ্ছে, ম্যাগনেসিয়াম আর ফসফরাসে কি হচ্ছে, আর নিষ্ক্রিয় গ্যাসগুলো, নিষ্ক্রিয় গ্যাসের কথাটা অলরেডি বলে এসেছি। এদের ইলেকট্রন আসক্তি অস্বাভাবিকভাবে কম, মানে এরা ইলেকট্রন গেইনই করতে চায় না। অস্বাভাবিকভাবে ইলেকট্রন আসক্তি কম মানে সহজে ইলেকট্রন গেইন করতে চায় না। নিচে কিছু ডেটা রয়েছে, আমরা সেই ডেটাগুলোর দিকে একটু তাকাই। তাহলে পর্যায় বরাবর আমরা যত লেফট টু রাইটে যাবো, দেখতো পরম পরম মান নিবি, হ্যাঁ, মান বাড়ে মানে নেগেটিভ সাইনটাকে বাদ দিয়ে ভাবতে হবে। তাহলে দেখ, হাইড্রোজেন হিলিয়াম বাদ দেয়, লিথিয়াম থেকে দেখ, দেখতেই পাচ্ছি এদিক থেকে এদিকে পজিটিভ হয়েছে, কারণ নোবেল গ্যাসে তো পজিটিভই হয়। -60 +66 পজিটিভ হয়ে গেছে, -27 -122 +31 হয়ে গেছে, পজিটিভ হয়ে গেছে, -141 -328, নোবেল গ্যাসটা বাদ দিয়ে তো পজিটিভ হবে। তাহলে হওয়া উচিত ছিল লেফট টু রাইটে এই নেগেটিভের ভ্যালুটা বেড়ে বেড়ে যাওয়ার কথা, মানে পরম মান তুই যদি নিস, মানে পরম মান তুই যদি নিস মানে পরম মানটা বাড়তে বাড়তে যাওয়ার কথা। দ্যাট মিনস বেশি এনার্জি রিলিজ করতে করতে যাওয়ার কথা, কারণ সেন্টারে প্রোটন বাড়ছে এবং সাইজও ছোট হচ্ছে, তাহলে ইলেকট্রন গেইন করার ইচ্ছা বেশি। গেইন করার ইচ্ছা বেশি কেন, ইলেকট্রন গেইন করে বেশি এনার্জি রিলিজ করে দিতে পারে। এবং অক্সিজেন আর ফ্লুরিনের দিকে যদি তাকাস, অক্সিজেন 141 কিলোজুল রিলিজ করে, ফ্লুরিন 328 রিলিজ করে। লেফট রাইটের ট্রেনটাতে একটু অ্যানোমেলি আছে, 27-এর পর 122, 122-এর পর 141 বেড়েছে, নেগেটিভ ইলেকট্রন এনার্জি রিলিজ করার ভ্যালুটা বেড়েছে। 27 থেকে 122 হয়েছে, 122 থেকে 141 হয়েছে, 141 থেকে 328, কিন্তু মাঝখানে মাঝখানে আবার অ্যানোমেলিও চলে এসেছে, মাঝখানে মাঝখানে অ্যানোমেলি চলে এসেছে, এদের আবার মাঝখান থেকে পজিটিভ হয়েছে। 27 থেকে 122, 122 থেকে আরো না বেড়ে হঠাৎ করে, মানে ইলেকট্রন এনার্জি রিলিজ করার ভ্যালুটা আরো না বেড়ে কি হয়েছে, পজিটিভ হয়ে গেছে, এনার্জি গেইন করে গেছে, রাইট। তাহলে মাঝখানে মাঝখানে পজিটিভটা আসা উচিত ছিল না, তার জন্যই বলেছে এখানে বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বা এখানে নাইট্রোজেন ফসফরাস, এদের ইলেকট্রন গেইন করার যে ইচ্ছাটা সেটা অস্বাভাবিকভাবে কম। এখানে যেমন -43 থেকে 134 হয়েছে, ঠিক আছে, ইলেকট্রন রিলিজ মানে এনার্জি, ইলেকট্রন রিলিজ বলছি, ইলেকট্রন গেইন হলে বেশি রিলিজ হচ্ছে, স্বাভাবিক। ইলেকট্রন গেইন হলে বেশি রিলিজ হচ্ছে মানে ইলেকট্রন আসক্তি বেশি। 134-এর পর তো আরো বাড়ার কথা, না বেড়ে কমলো,
না বেড়ে কমে 172, শুধু 72 হলো। 100, তারপরে আবার অনেকটা বেড়েছে 200, 200-র পর 349, এখানে ঠিক আছে। তাহলে মাঝখানে মাঝখানে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম বা নাইট্রোজেন, ফসফরাস, এখানে অ্যানোমেলি এসেছে। কন্টিনিউয়াসলি এনার্জিটা মোর অ্যান্ড মোর রিলিজ না হয়ে, মানে আসক্তিটা কন্টিনিউয়াসলি না বেড়ে ওরা আবার একটা অ্যানোমেলি দেখাচ্ছে। এই অ্যানোমেলি গুলোকেই আমাদের বুঝতে হবে কেন এই জিনিসটা হচ্ছে। এবার আসবে নিচে, এগুলোতে সব দেওয়া রয়েছে কেন কি হচ্ছে। তার মধ্যে নাইট্রোজেন ওই জায়গাটা বুঝতেই পারছি, হাফ ফিল কনফিগারেশন। নোবেল গ্যাসেরটা অলরেডি জানিস ফুল ফিল কনফিগারেশন। আর ওইদিকে বেরিলিয়াম বা ম্যাগনেসিয়ামের কেসটা হচ্ছে 3s2, ম্যাগনেসিয়ামের হচ্ছে 3s2, বেরিলিয়ামের হচ্ছে 2s2, তাহলে ওখানে ফুল ফিল কনফিগারেশন। নোবেল গ্যাসের ফুল ফিল কনফিগারেশন, বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের ফুল ফিল কনফিগারেশন। নোবেল গ্যাসের NH2 NP6, বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের NS2, আর ওইদিকে নাইট্রোজেনের হচ্ছে NH2 NP3, নাইট্রোজেনের গ্রুপটার আর কি। শ্রেণী বরাবর, শ্রেণী বরাবর ভাব, শ্রেণী বরাবর তুই যদি উপর থেকে নিচে যাস সাইজ বাড়ে। সাইজ বাড়লে কি হয়? সাইজ বাড়লে ইলেকট্রন গেইন করার ইচ্ছা কমার কথা, কিন্তু উপর থেকে নিচে নামলে তো সেন্টারের প্রোটনটাও বাড়ছে, কিন্তু সেন্টারের প্রোটন বাড়লে তো ইলেকট্রন গেইন হওয়ার ইচ্ছাটা বেড়ে যাওয়ার কথা। তো দুটো কন্ট্রাডিক্টরি জিনিস কাজ করছে, তাহলে সেটা নিয়ে আমাদের পড়তে হবে। তাহলে কোনো গ্রুপ বরাবর, যে কোনো গ্রুপের ওপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আয়তন বৃদ্ধি, সাইজ বাড়ছে আর কি, এবং অন্তর্বর্তী কক্ষ সমূহের আবরণী ক্ষমতা মানে স্ক্রিনিং ইফেক্ট, এই দুয়ের মিলিত প্রভাবে ইলেকট্রন আসক্তি হ্রাস। তাহলে ওপর থেকে নিচে পরমাণু সাইজ বাড়ছে, পরমাণু সাইজ বাড়ছে এবং ভিতরে যে ইনার অরবিটাল গুলো রয়েছে তারা নিউক্লিয়াসের চার্জকে স্ক্রিন করে দিচ্ছে। তাহলে ইনকামিং ইলেকট্রনটা সেন্টারের প্রোটনটাকে ভালো করে অনুভব করতে পারছে না স্ক্রিনিং ইফেক্টের জন্য, এবং অ্যাটমের সাইজটা যেহেতু বাড়ছে সেক্ষেত্রেও সেন্টারের প্রোটনকে আউটার অরবিটের ইলেকট্রনটা, ইনকামিং ইলেকট্রনটা ভালো করে ফিল করতে পারছে না। তাহলে এই দুইয়ের ফলে কি হবে? ইলেকট্রনের ইলেকট্রন গ্রহণ করার আসক্তিটা কমে যাওয়ার কথা। তাহলে এই যে হ্রাস, এবার উপর থেকে নিচে নামলে তো সেন্টারের প্রোটনও বাড়ছে, তাহলে এই হ্রাস নিউক্লিয়াসের আধান বৃদ্ধিজনিত ইলেকট্রন আসক্তি বৃদ্ধি। উপর থেকে নিচে নামলে আবার ইলেকট্রনের সেন্টারের প্রোটনও বাড়ছে, তাহলে ইলেকট্রনের গ্রহণ করার আসক্তিটা বেড়ে যাওয়ার কথা। তাহলে সেই আসক্তি বৃদ্ধি, তাহলে কিছু দুটো প্রভাব, মানে দুটো দুটো জিনিস কমিয়ে দিতে চাইছে ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটা, আর একটা জিনিস ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটাকে বাড়িয়ে দিতে চাইছে। দুজন কন্ট্রাডিকশনে চলছে, বৃদ্ধির প্রবণতাকে অতিক্রম করে যায়। এই যে প্রবণতাটা, এটা অতিক্রম করে যায়, ফলে ইলেকট্রন আসক্তির মান ক্রমান্বয়ে হ্রাস পায়। তাহলে এটা মনে রাখতে হবে। তো দুটো কন্ট্রাডিক্টরি ফ্যাক্টর চলছে, এই দুটো কন্ট্রাডিক্টরি ফ্যাক্টরের মধ্যে যে জিতবে সেই ইফেক্টটা দেখাবে। তাহলে ওই যে আবরণী প্রভাব এবং পারমাণবিক আকার বৃদ্ধিজনিত প্রভাবটা জিতে গেল সেন্টারে প্রোটন বাড়ার প্রভাবের থেকে। এই হচ্ছে ব্যাপার। কয়েকটি ক্ষেত্রে শ্রেণী বরাবর ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম, এই যে ব্যতিক্রম তো ইনঅর্গানিকে পাবি। কোটা ফ্যাক্টরি যারা দেখেছিস, কোটা ফ্যাক্টরিতে দেখেছিস ওই যে ভাইভাব ইয়ে নিয়ে আলোচনা করছিল, আলোচনা ইন দ্য সেন্স ইনঅর্গানিক কেমিস্ট্রিতে এত এত ব্যতিক্রম, এত ব্যতিক্রম, তাহলে ব্যতিক্রম তুই পদে পদে দেখতে পাবি। ওই ব্যতিক্রম গুলোই প্রবাবেল কোশ্চেন ওই জায়গাগুলোতেই টার্গেট করবে, ব্যতিক্রম গুলোকেই ভালো করে পড়তে হবে। কিছু কিছু ব্যতিক্রম দেখা যায়, যেমন বেরিলিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি হয়ে যায়, নাইট্রোজেনের থেকে ফসফরাসের বেশি, অক্সিজেনের থেকে সালফারের বেশি, ফ্লুরিনের থেকে ক্লোরিনের বেশি, এরা সবাই সেম উপর থেকে নিচে। বোরনের নিচেই অ্যালুমিনিয়াম থাকে, তুই যদি নাইট্রোজেনে দেখিস নাইট্রোজেনের নিচেই ফসফরাস, বা তুই যদি অক্সিজেনে দেখিস অক্সিজেনের নিচে সালফার, বা ফ্লুরিনের জন্য ভাবিস ফ্লুরিনের নিচেই ক্লোরিন। তাহলে এরা তো সবাই সিঙ্গেল গ্রুপে। এটা গ্রুপ 13, ঠিক 14-এর পর এটা 15, এটা 16, আর এটা গ্রুপ 17। তাহলে সেম গ্রুপ বরাবর উপর থেকে নিচে আমরা কি জানি? সেম গ্রুপ বরাবর উপর থেকে নিচে ইলেকট্রন গ্রহণ হওয়ার ইচ্ছাটা হ্রাস পাওয়ার কথা, কিন্তু এখানে উপর থেকে নিচে ডেটা দেখলে তুই দেখবি ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটা বাড়ে। ডেটাটা উপরে আছে, চল উপরে একবার যাই। তো এদের ডেটাটা দেখি, এই জায়গাটা একটু মুছি দাঁড়া, এই জায়গাটা আমি আগে মুছি, খুব দাগ দিয়ে ঘিঞ্জি হয়ে আছে, পড়তে পারবি না কিছু। তাহলে এই ডেটাটার দিকে আমরা যদি তাকাই, বোরন অ্যালুমিনিয়ামে দেখতো ভ্যালুটা, বোরন যদি একটা ইলেকট্রন ছাড়ে, মানে 1 মোলের ক্ষেত্রে 27 কিলোজুল পার মোল, কারণ এখানটা কিলোজুল পার মোলে বলা রয়েছে ডেটাগুলো, তাহলে 27 কিলোজুল পার মোল এনার্জি রিলিজ করছে বোরন থেকে বোরন মাইনাসে কনভার্ট হলে। অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম মাইনাসে কনভার্ট হলে 43 কিলোজুল। তাহলে কোথায় বেশি এনার্জি রিলিজ হচ্ছে? অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম মাইনাস হলে কিন্তু বেশি এনার্জি রিলিজ করে। তো যেখানে বেশি এনার্জি রিলিজ করে তার আসক্তিটা বেশি হওয়ার কথা, তাহলে বোরনের থেকে কিন্তু অ্যালুমিনিয়ামের ইলেকট্রন গ্রহণ করার আসক্তিটা বেশি। কিন্তু আমি একটু আগেই পড়লাম ওপর থেকে নিচে গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে নামলে কিন্তু আসক্তিটা হ্রাস পাওয়ার কথা। এই জন্যই তো এটা ব্যতিক্রমে পড়লাম, ব্যতিক্রম। নাইট্রোজেন আর ফসফরাস দেখ, নাইট্রোজেন +31, ফসফরাস -72। তাহলে -72 মানে এনার্জি রিলিজ হচ্ছে, +31 মানে অত পরিমাণ এনার্জি গেইন হচ্ছে। তাহলে অবশ্যই ফসফরাসে ইলেকট্রনটা ঢোকানো নাইট্রোজেনের থেকে সুবিধা, অ্যানোমেলি। বা ফ্লুরিন ক্লোরিনে যদি দেখি, ফ্লুরিনের -328, ক্লোরিনের 349, তাহলে
বেশি এনার্জি কোথায় রিলিজ হচ্ছে? ক্লোরিনের ক্ষেত্রে। দ্যাট মিনস ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন গেইন করা ফ্লুরিনের থেকে সুবিধা। দ্যাট মিনস ক্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি, কিন্তু গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে তো ইলেকট্রন আসক্তি কমে যাওয়ার কথা, এখানে তো গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে ইলেকট্রন আসক্তিটা বেড়েছে। তাহলে এই যে অ্যানোমেলি কেন হয় সেগুলো নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ওগুলো প্রশ্ন এক একটা 2 নম্বরের কোশ্চেন, এমসিকিউ করতে চাইলে এমসিকিউ করা যায়। তাহলে আমরা দেখি কি প্রবলেমটা হচ্ছে। কয়েকটি বিশেষ ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির প্রবণতা, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। ওই জায়গাগুলোতে যে প্রবলেমটা হলো, তাহলে ক্ষার ধাতুর ইলেকট্রন আসক্তি। ক্ষার ধাতু মানে গ্রুপ 1, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। তাহলে ওই গ্রুপ 1 এর ইলেকট্রন গ্রহণ এনথালপি গ্রুপ 2 এর ক্ষারীয় মৃত্তিকা ধাতু, দ্যাট মিন্স বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা রয়েছে ওদের ক্ষেত্রে গ্রুপ 2 এর ক্ষারীয় মৃত্তিকা ধাতু অপেক্ষা বেশি হয়। তাহলে লিথিয়াম, সোডিয়াম যারা রয়েছে ওদের ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটা বেরিলিয়াম, ম্যাগনেসিয়ামের থেকে বেশি। তার কারণ ক্ষার ধাতুগুলোর জেনারেল লাস্টের কনফিগারেশন কি NS2, সরি NS1। ক্ষার ধাতুগুলো যারা রয়েছে লিথিয়াম, সোডিয়াম এদের সবারই NS1 কনফিগারেশন। তাহলে এস অরবিটালটা সিঙ্গলি ফিল্ড আছে, তাহলে ইনকামিং ইলেকট্রনটা কোথায় ঢুকবে? এস এ ঢুকবে। দুটো জিনিস, যদি আমি পেনিট্রেটিং পাওয়ারের রেসপেক্টে ভাবি, এস অরবিটাল ইলেকট্রন ঢুকলে সে স্টেবিলিটি বেশি পাচ্ছে, মানে নিউক্লিয়াসে আকর্ষণ বল বেশি পাচ্ছে, এবং এবং এখানে ইলেকট্রন ঢুকলে ওটা কিন্তু একটা সম্পূর্ণ কথাটা কেমন শোনাচ্ছে, মানে পরিপূর্ণ বা পুরো এনএস লেভেলটি পুরোপুরি ফিল্ড হয়ে যাচ্ছে, তাহলে ফুল ফিল্ড কনফিগারেশন হচ্ছে। তাহলে একটা ইলেকট্রন যুক্ত হলে এনএস উপকক্ষে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ হয়ে অধিকতর সুস্থিত বিন্যাস NS2 লাভ করে। এটা একটা প্লাস এন প্রিন্সিপাল এন সাবসেলে ঢুকছে, তার পেনিট্রেটিং পাওয়ারটাও হয়, মানে সেই জন্য স্টেবিলিটি পাচ্ছে। পক্ষান্তরে গ্রুপ 2 এর কনফিগারেশনটা অলরেডি স্টেবল, গ্রুপ 2 এর কনফিগারেশনটা অলরেডি স্টেবল NS2। তাহলে তুই ইলেকট্রন গেইন করিয়ে ওর স্টেবল কনফিগারেশনটাকে নষ্ট করতে চাইছিস। একটু আগে কি বললাম, কোন একটা অ্যাটম স্টেবল কনফিগারেশনকে নষ্ট হতে দিতে চায় না। যে প্রভাবটা ওর স্টেবল কন্ডিশনকে নষ্ট করে, ও কিন্তু সেই প্রভাবটাকে কাউন্টার করার চেষ্টা করে। এক্ষেত্রেও তাই, একটা ইলেকট্রন যুক্ত হলে প্রতিকূল প্রক্রিয়া, কারণ সেক্ষেত্রে উচ্চতর শক্তি বিশিষ্ট এনপি উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করার ফলে কম স্থিতিশীল ইলেকট্রনিক বিন্যাস NS2 NP1 প্রাপ্ত হবে। নেক্সট ইনকামিং ইলেকট্রনটা NS লেভেলটা যদি পুরো ফিল আপ হয়, মানে NS2 যদি থাকে, তারপরে ইলেকট্রনটা কোথায় ঢুকবে? NP তেই ঢুকবে। তো NP টা হায়ার এনার্জি, ও চাইছে না এনার্জি গেইন করতে, তার জন্য ও কিন্তু এটাকে কম করার চেষ্টা করবে। দ্যাট মিনস ইলেকট্রন সহজে গেইন করতে চাইবে না। তাহলে এটা প্রথম পয়েন্ট, ক্ষার ধাতু মানে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর এলিমেন্টের কেন এটা হয়। সেকেন্ডের দিকে যদি চলে আসি, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কেন এত ইলেকট্রন গেইন করতে কেন চায় না? কারণ ওদের NS2 NP6 কনফিগারেশন, ঠিক আছে, সুস্থিত একটা কনফিগারেশন। তাহলে নিষ্ক্রিয় পরমাণুতে একটা ইলেকট্রন যোগ করলে এই সুস্থিত নষ্ট হয়, একই ব্যাপার। তাহলে পরবর্তী মুখ্য শক্তি স্তরে ইলেকট্রন তার স্থান লাভ করে, ফলে পরমাণু কেন্দ্রের ধনাত্মক আধান ওই দূরবর্তী ইলেকট্রনটাকে ধরে রাখার পক্ষে যথেষ্ট নয়, তাই এদের ইলেকট্রন গ্রহণ প্রক্রিয়াও শক্তি শোষণ ঘটে, ঠিক আছে। তাই এদের ক্ষেত্রে ইলেকট্রনটা ঢুকতে চাইছেন, ইলেকট্রনটা এসে রিপেল করে যাচ্ছে। তাহলে রিপেল যে রিপালশন করছে ভিতরের অলরেডি অ্যাটমের ভিতরে ইলেকট্রন গুলো, রিপালশনটাকে পার করে তোকে জোর করে ইলেকট্রনটাকে ভিতরে পুশ করতে হচ্ছে। হাতে করে পুশ করছিস না, ভাব ওরকম করে তুই ইলেকট্রনটাকে জোর করে পুশ করছিস ওই রিপালশনের বিরুদ্ধে, তাহলে তুই এনার্জি দিচ্ছিস, তাহলে অ্যাটমটা কি করছে? এনার্জি তোর কাছ থেকে শোষণ করছে, তাই ওই ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা পজিটিভ হয়ে যাচ্ছে। এবার হ্যালোজেন মৌলগুলির অতি উচ্চ ইলেকট্রন গ্রহণ এনথালপি। কেন হ্যালোজেন গুলো এত সহজে ইলেকট্রন গেইন কেন করতে চায়? কারণ হ্যালোজেন গুলো জেনারেল কনফিগারেশন হচ্ছে NS2 NP5। ইলেকট্রন গ্রহণ মাধ্যমে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মানে হ্যালোজেন গুলো একটা ইলেকট্রন গেইন করলে, কারণ ওদের তো NS2 NP5, ওই NP5 এ একটা ইলেকট্রন ঢুকে NP6 হয়ে যাচ্ছে, মানে নোবেল গ্যাস কনফিগারেশন পাচ্ছে, মানে স্টেবিলিটি পাচ্ছে। ওই স্টেবিলিটিটার জন্যই কিন্তু হ্যালোজেন গুলো সহজে ইলেকট্রন গেইন করতে চায়, ঠিক আছে, সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে। যেমন এবার এইটা পড়তে হবে, এবার মেন তোটা নয় বুঝলাম, এবার এটা উপর থেকে নিচে তো ভ্যালুটা কমে যাওয়ার কথা, মানে কম এনার্জি রিলিজ করার কথা, কিন্তু সেটা না হয়ে উল্টো হচ্ছে কেন? তাহলে ফ্লুরিনের পরমাণুর কনফিগারেশন মানে নোবেল মানে আউটার অরবিটে ভ্যালেন্সিয়াল হচ্ছে 2s2 2p5, 2s2 2p5, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 2। একটা অতিরিক্ত ইলেকট্রন যোগ করা হলে ওই ইলেকট্রনটি 2p উপকক্ষে প্রবেশ করে। 2p উপকক্ষের ছোট আকারের জন্য একটি অতিরিক্ত ইলেকট্রনের উপস্থিতিতে ওই উপকক্ষস্থিত ইলেকট্রনগুলির মধ্যে পারস্পরিক বিকর্ষণ যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পায়। তাহলে যেহেতু ফ্লুরিনের ক্ষেত্রে 2s2p লেভেল, তাহলে তোর n=2 তে ঢুকছে, তা 2p সাইজটা ছোট, 2p এর সাইজটা ছোট হওয়ার ফলে একটা এক্সট্রা ইলেকট্রন এলে অনেকটা বেশি রিপালশন তৈরি হয়। সে এক্সট্রা রিপালশন হয় বলে কম এনার্জি রিলিজ হচ্ছে, রিলিজ অনেকটাই হচ্ছে, কম এনার্জি রিলিজ হচ্ছে ক্লোরিনের
রেসপেক্টে কম রিলিজ হচ্ছে। ক্লোরিনের ক্ষেত্রে 3s3p, 3p উপকক্ষের সাইজটা 2p এর থেকে বড়, তাই একটা ইলেকট্রন যদি ওখানে আসে তাহলে সেই বিকর্ষণটা কম্পারেটিভলি কম হচ্ছে। বিকর্ষণটা কম্পারেটিভলি কম হওয়ার ফলে ইলেকট্রনটা বেশি স্টেবিলিটি পাচ্ছে, যার ফলে বেশি এনার্জি রিলিজ করছে। তার জন্য 328 আর 349 এরকম কিছু একটা ভ্যালু ছিল, তাই বেশি এনার্জি রিলিজ করে 328 349। তারপরে যেরকম ট্রেন্ড হয় দেখতে পাচ্ছি। এবার ফ্লুরিন ক্লোরিনে দেখালো। এবার অক্সিজেনের সালফারের ব্যাপারটা আমাদের বুঝতে হবে। এই যে অক্সিজেন সালফারের ডেটাটাও এখানে দিয়ে রেখেছে এবং অক্সিজেন সালফারের কোশ্চেনটা পাশে দেওয়া রয়েছে। ওই অক্সিজেন সালফারের ক্ষেত্রে সেম জিনিসটা হয়, উপর থেকে নিচে কেন হয়। আর এদের তিনজনের কথা একটু আলোচনা করেছে, ইন্ডিভিজুয়াল যে ইম্পর্টেন্ট কেসগুলো। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন, এদের ইলেকট্রন গঠন এনথালপি কেন ধনাত্মক হয়? নাইট্রোজেনেরও ধনাত্মক হয়ে যায়, দেখতে পাচ্ছি। ধনাত্মক কেন হয়? তার রিজনটা হচ্ছে, তুই যদি বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের কথা বলিস, এদের কনফিগারেশনে 2s2 লেভেল আছে আর এর 3s2 লেভেল রয়েছে, তাহলে এরা স্টেবল কন্ডিশনেই রয়েছে, এস সাবসেলটা সম্পূর্ণরূপে ফিল্ড। আর আমি যদি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেনের ns2np3 মানে 2s2 2p3 কনফিগারেশন, নাইট্রোজেনের 2s2 2p3 কনফিগারেশন। তাহলে পি কক্ষে যে ইলেকট্রনটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, পি কক্ষকের যে ইলেকট্রনটা সেটা তাই তো ভাবছি ওটা কেটে গেল কেন। পি কক্ষকের ইলেকট্রনটা যেটা রয়েছে সেটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, রাইট? তাহলে হাফ ফিল কনফিগারেশন রয়েছে, তাহলে এইগুলো একটা স্টেবল কনফিগারেশন। যদি আরেকটা ইলেকট্রন আসে তাহলে স্টেবল কনফিগারেশন গুলো বিনষ্ট হয়ে যাবে। তাহলে অবশ্যই যে সিচুয়েশনটা ও স্টেবল কন্ডিশনটাকে নষ্ট করে দিতে চাইবে, ও সেটাকে আটকানোরই চেষ্টা করবে যে আমি স্টেবল কন্ডিশনটা আমার আমি নষ্ট করব না। তার জন্য এদের ইলেকট্রন গেইন করার ইচ্ছাটা কম, বরঞ্চ জোর করে ইলেকট্রন ঢোকাতে হয়, গেইন হয়ে যায়, এনার্জি পজিটিভ হয়ে যায়, ধনাত্মক হয়ে যায় ভ্যালুটা। এবার অক্সিজেন অপেক্ষা সালফার ইলেকট্রন গেইন এনথালপি কেন বেশি? অক্সিজেন আর সালফার তো গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে, আর গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে তো হ্রাস পাওয়ার কথা, দেখ হাইলাইট করা রয়েছে। তাহলে হ্রাস পাওয়ার না হয়ে বৃদ্ধি পেয়ে যায় কেন? মানে ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটা বেড়ে যায় কেন? ইলেকট্রন গ্রহণ করার ইচ্ছাটা বেড়ে যায়, রিজনটা সেই একই, ওই ক্লোরিন ফ্লুরিনের মতনই সাইজটা। ক্লোরিন ফ্লুরিনের মতনই ফ্যাক্টরটা ওই সাইজের উপরেই নির্ভর করছে। তাহলে পর্যায় সারণীতে কোনো গ্রুপ বরাবর উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রন গ্রহণ এনথালপির মান হ্রাস পায়। তাই অক্সিজেন অপেক্ষা সালফার ইলেকট্রন গ্রহণ এনথালপির মান কম হওয়াই স্বাভাবিক। কিন্তু কিন্তু এনিথিং বিফোর বাট বলার আগে যে কথাটা বলা হচ্ছে মিনিংলেস, এটা হচ্ছে কথা। যে আমি এটা করে দিতাম কিন্তু, তাহলে যে আমি এটা করে দিতাম ওই কথাটা মিনিংলেস হয়ে গেল। কিন্তু অমুক রিজনের জন্য আমি করতে পারবো না, তাহলে আমি এটা করে দিতাম এই কথাটা মিনিংলেস। তাই এনিথিং বিফোর বাট ইজ মিনিংলেস, এখানেও সেরকম। তাই অক্সিজেন অপেক্ষা সালফারের ইলেকট্রন গ্রহণ এনথালপি কম হওয়াই স্বাভাবিক, কারণ গ্রুপ ওয়াইজ ওপর থেকে নিচে তো কমেই। কিন্তু তাহলে এই কথাটা মিনিংলেস হয়ে গেল। কিন্তু বাস্তব ক্ষেত্রের বিপরীত ঘটনাই ঘটে, আমরা ডেটা দেখতেই পাচ্ছি, যেটা আগেও উপরেও দেখিয়ে এলাম, এখানেও ডেটাটা সাইডে দেওয়া রয়েছে। দেখ -141 -200, -141 আর -200 দেখে আমি কি বুঝতে পারছি? সালফার থেকে যখন সালফার মাইনাস তৈরি হয়, একটা ইলেকট্রন গেন হলে 200 কিলোজুল পার মোলে এনার্জি রিলিজ করে দেয়। তাহলে সালফারে একটা ইলেকট্রন প্রবেশ করলে কিন্তু সালফারের স্টেবিলিটি বেশি হচ্ছে, কারণ বেশি এনার্জি রিলিজ করছে। তাহলে সালফারের আসক্তি বেশি ইলেকট্রন গ্রহণ করার, সেটা তো হওয়ার কথা নয় উপর থেকে নিচে, তাহলে হচ্ছে কেন? হচ্ছে তাই ফ্লুরিন ক্লোরিনের মতনই ব্যাপারটা অনেকটা। তা আমরা দেখি কি হচ্ছে। অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনটা কোথায় ঢোকে? অক্সিজেনের ক্ষেত্রে ইলেকট্রনটা ঢোকে 2p তে, আর সালফারের ক্ষেত্রে ইলেকট্রন কোথায় ঢোকে 3p তে। তাহলে অক্সিজেনের পরমাণু 2p উপকক্ষে বাইরে থেকে ইলেকট্রন যোগ করার ফলে অতিরিক্ত ইলেকট্রন বিকর্ষণ বলের সৃষ্টি হয়। আর সালফারের ক্ষেত্রে যেহেতু 3p, তাই ওই একটা ইলেকট্রন যোগ করার ফলে অতিরিক্ত ইলেকট্রন বিকর্ষণ বলের মানও, ওই বিকর্ষণটা কম হয়। তাহলে বিকর্ষণ বলের মান অপেক্ষা অনেক বেশি। তাহলে ইলেকট্রন যে বিকর্ষণ বলের মান, তা একটা ইলেকট্রন যোগ করার ফলে আকারের বিকর্ষণ বলের সৃষ্টি হয়, তা বৃহত্তর আকারে, মানে কম্পারেটিভ আলোচনা করেছে, বৃহত্তর আকারে 3p উপকক্ষে বাইরে থেকে একটা ইলেকট্রন যোগ করার ফলে সৃষ্ট অতিরিক্ত ইলেকট্রন বিকর্ষণ বলের থেকে বেশি। মানে অক্সিজেনের যে রিপালশনটা, সেটা সালফারের যে রিপালশন হয় তার থেকে অক্সিজেনের রিপালশনটা বেশি, মানে সালফারের রিপালশন কম। তাই ক্ষুদ্রতর আকারের অক্সিজেন পরমাণু অপেক্ষা বৃহত্তর আকার বিশিষ্ট সালফার পরমাণু ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি হয়। সিম্পল কথা। এবার অক্সিজেন ও সালফারের প্রথম গ্রহণ এনথালপি ঋণাত্মক হলেও ফার্স্ট ইলেকট্রন গেইন এনথালপি ভ্যালুটা ঋণাত্মক, যে 141 আর 200 দেখতে পেলাম, হলেও দ্বিতীয় ইলেকট্রন গেইন এনথালপি কিন্তু ধনাত্মক হয়। এটা আর এখানে আমার আলাদা করে কি বলবো, স্বাভাবিক। প্রথম ইলেকট্রনটা ঢুকে যাওয়ার ফলে এমনি ইলেকট্রনের ক্রাউডিং হচ্ছে। এবার তারপরে তুই যখন আরো ইলেকট্রন বার ঢোকাতে চাইছিস, মানে অক্সিজেন ও মাইনাসকে O2 মাইনাস করতে চাইছিস, সালফার মাইনাসকে সালফার 2 মাইনাস করতে চাইছিস, তখন অলরেডি ওখানে ইলেকট্রন ক্রাউডিং হয়ে রয়েছে। ফার্দার ইনকামিং ইলেকট্রনকে ও কি করে রিপেল করে দিতে চায়। ফার্দার ইনকামিং ইলেকট্রনকে ও যেই রিপেল করে দিতে চাইছে, রিপেল করে দিতে চাইলে তোকে জোর করে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে। বাকি ইলেকট্রনটা চাইছে না ওই ইলেকট্রনটা আসুক, 2 মাইনাস হোক,
সেকেন্ড ইলেকট্রনটা আসুক, বা ভিতরে অ্যাটমের ভেতরের ইলেকট্রনরা সেই জিনিসটা চাইছে না, তাহলে ইনকামিং ইলেকট্রনকে ও কি করে, রিপেল করে দেয়। রিপেল যেই করছে তোকে জোর করে ঢোকাতে হবে, মানেই ভ্যালু ধনাত্মক হয়ে যাচ্ছে। তো এটাই বলেছে, তাহলে কোনো পরমাণু আয়নে ইলেকট্রন গ্রহণের প্রবণতা তথা ইলেকট্রন গ্রহণ এনথালপির মান নির্ভর করে এই নিউক্লিয় আধান, সর্বস্থ কক্ষে ইলেকট্রন বিন্যাস এসবের উপর। এছাড়া সর্বস্থ কক্ষের নির্দিষ্ট উপকক্ষে নবাগত ইলেকট্রনটি স্থান পাওয়ার পর যে ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের উদ্ভব হয়, তাও ইলেকট্রন গ্রহণ এনথালপির মানকে প্রভাবিত করে। তাহলে সেন্টারে কতটা চার্জ রয়েছে, তার সাইজ কতটা, তার ইলেকট্রনিক কনফিগারেশন কি, এগুলোর উপরও নির্ভর করে। তাছাড়া ইনকামিং ইলেকট্রনটা এলে সেখানে একটা রিপালশনও তৈরি হতে পারে, সেই সব বিষয়ের উপর এটা নির্ভর করে, প্রভাবিত করে। ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ বলের মান বৃদ্ধি পেলে স্বাভাবিক নিয়মেই ইলেকট্রন গ্রহণের প্রবণতা হ্রাস পায়। তাহলে প্রথম অক্সিজেন এবং প্রথম সালফার, তাদের 2p আর 3p তে যথাক্রমে প্রথম ইলেকট্রনটা প্রবেশ করার ফলে তখন নিউক্লিয়াসের আকর্ষণজনিত বলের প্রভাবে ইলেকট্রন গ্রহণ এনথালপি প্রক্রিয়াটি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, অর্থাৎ তাপমোচী প্রক্রিয়া হয়, তাপ মোচন করে, মানে এনার্জি রিলিজ করে দেয়। এবার তারপরে তুই যখন সেকেন্ড ইলেকট্রনটাকে ঢোকাতে চাইছিস, কিন্তু দ্বিতীয় ইলেকট্রনটা তুই যদি ঢোকাতে চাইছিস, তখন ইলেকট্রন ইলেকট্রন রিপালশনটা বাড়ছে। দ্বিতীয় ইলেকট্রনের ক্ষেত্রে প্রবেশ করলে ইলেকট্রন ইলেকট্রন রিপালশনের মান এতটাই বৃদ্ধি পায় যে উৎপন্ন আয়নটিকে তা দুস্থিত করে তোলে, মানে সুস্থিতিটা নষ্ট করে। তার জন্য দ্বিতীয় ইলেকট্রন গ্রহণ করার ক্ষেত্রে বিক্রিয়াটা তাপগ্রাহী হয়ে যায়। দ্যাট মিনস পজিটিভ, ডেল্টা এইচ এর ভ্যালুটা পজিটিভ হয়ে যায়, এই কথাটা বলতে চাইছে। ঠিক আছে, বইয়ে মার্ক করে দিলাম। ইনকামিং ইলেকট্রন এলে রিপালশনটা বাড়ছে বলে ওইটুকুই। তাহলে ইলেকট্রন গেইন এনথালপির আমার বিভিন্ন গুরুত্ব আছে, গুরুত্বগুলো কি, এখান থেকে আমরা কি কি জিনিস বুঝতে পারি। দেখ, যে আর যার ইলেকট্রন গ্রহণ, যে ইলেকট্রন গ্রহণ করার ফলে বেশি এনার্জি রিলিজ করছে, তাহলে সে সহজে ইলেকট্রন গেইন করতে চায়, ইলেকট্রন গেইন করলে বেশি এনার্জি রিলিজ করছে, তাহলে সে সহজে ইলেকট্রন গেইন করতে চায়। তাহলে যেসব মৌলে ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি, মানে উচ্চ ঋণাত্মক ইলেকট্রন গ্রহণ বর্তমান, সেগুলি সহজে ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হবে। যেমন ফ্লুরিন, এফ থেকে এফ মাইনাস, ক্লোরিন থেকে ক্লোরিন মাইনাস, 328 349 কিলোজুল পার মোল এনার্জি রিলিজ করে। তাহলে প্রচুর বেশি হাই এনার্জি রিলিজ করে দিচ্ছে, হাই এনার্জি রিলিজ করছে মানে কি, ওটা ফেভারেবল ওদের ক্ষেত্রে। 2 নম্বর, ইলেকট্রন গ্রহণ এনথালপি বেশি হলে মৌলগুলি সহজেই ইলেকট্রন গ্রহণ করে, আর যারা ইলেকট্রন গ্রহণ করে তারা জারক দ্রব্য হিসেবে কাজ করে। রেডক্স পড়াইনি এখনো, রেডক্স পড়লে জারণ বিজারণটা ভালো করে বুঝতে পারবি। তবে কাজ চালানোর মতো করে পিরিয়ডিক প্রপার্টিজ বলার সময় জারক দ্রব্য বিজারক দ্রব্য কি বলেছিলাম। তাহলে জারণ মানে হচ্ছে যারা ইলেকট্রন কি করে, জারণ মানে কি, লস অফ ইলেকট্রনকে আমরা জারণ বলি, গেইন অফ ইলেকট্রনকে আমরা বিজারণ বলি। এখানে বলেছে জারক দ্রব্য, মানে অন্য কাউকে জারিত করে। তাহলে অন্য কাউকে যারা জারিত করে তাদের নিজেদের বিজারণ হয়। তো নিজেদের বিজারণ মানে ইলেকট্রন গেইন করা। ফ্লুরিন ক্লোরিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এরা সহজেই ইলেকট্রন গেইন করে নিজেরা বিজারিত হয়। তাহলে যারা সহজে নিজেরা বিজারিত হবে তারা অন্য কাউকে জারিত করবে, যারা অন্য কাউকে জারিত করে তারা জারক দ্রব্য। এখান থেকে বুঝলাম যারা সহজে ইলেকট্রন গেইন করে, মানে ইলেকট্রন গেইন এনথালপিটা হাই, তারা কিন্তু ভালো জারক দ্রব্য, কারণ নিজেদের বিজারণ হচ্ছে, দ্যাট মিনস তারা ভালো জারক দ্রব্য। ফ্লুরিন ক্লোরিন অক্সিজেন ইত্যাদি মৌল তীব্র জারক দ্রব্য হিসাবে কাজ করে, কারণ এরা সহজে ইলেকট্রন গেইন করে নিতে চায়। তাহলে ইলেকট্রন গেইন করে নিলে হয়ে যাচ্ছে বিজারণ, মানে অন্য কারোর হচ্ছে জারণ। আর যেসব মৌল ইলেকট্রন গেইন এনথালপির মান কম, সেগুলি ধাতব ধর্ম প্রদর্শন করে, স্বাভাবিক। ইলেকট্রন সহজে গেইন করতে চাইছে না, মানে কি লুজ করতে চাইছে। তাহলে যারা সহজে ইলেকট্রন লুজ করে তারা ধাতু। আর যাদের ইলেকট্রন গেইন এনথালপির ভ্যালুটা বেশি, এখানে পিডিএফটাই নেই, পরের পিডিএফে দেখাচ্ছি। তো ইলেকট্রন গেইন করার এনথালপির ভ্যালুটা, মানে ইলেকট্রন গেইন করার ইচ্ছাটা যাদের বেশি, তাই ইলেকট্রন গেইন করার ইচ্ছাটা যাদের বেশি হচ্ছে, তাদের ক্ষেত্রে আমার সুবিধাটা কি হচ্ছে, ইলেকট্রন গেইন করার ইচ্ছাটা যাদের বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে আমার সুবিধাটা কি, সহজ ইলেকট্রন গেইন করছে, তার মানে তারা নন মেটাল। নন মেটাল মানে মানে ওটাই আর কি, ওখান থেকে বোঝা যায় সহজ ইলেকট্রন গেইন করছে মানে ইলেকট্রন গেইন করার ফলে এনার্জিটা বেশি রিলিজ করছে, তাহলে তারা অধাতব ধর্ম প্রদর্শন করে। দেখতেই পাচ্ছি এখানে লেখা আছে অধাতব ধর্ম প্রদর্শন করে। আর ইলেকট্রন গ্রহণ এনথালপি বৃদ্ধিতে সাধারণত তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় এবং হ্রাস পেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এই যে 4 নম্বর পয়েন্টটা কোথা থেকে পড়বো, 4 নম্বর পয়েন্টটা এই তো নিচে শুরু হবে, এই যে কোশ্চেন গুলো দেওয়া রয়েছে পরিচ্ছেদের প্রশ্ন দেওয়ার পরে এখানে রয়েছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে আমরা এই তড়িৎ ঋণাত্মকতা পয়েন্টটা পড়ে আজকের ক্লাস শেষ করব। তারপরে আমাদের ছোট ছোট দুটো টপিক রয়েছে, ওই বল না, অক্সাইডস গুলো রয়েছে, অক্সাইডস দেওয়ার পর ডায়াগোনাল প্রপার্টি রয়েছে, ডায়াগোনাল রিলেশনশিপ প্রপার্টি বলছি, এই দুটো জিনিসপত্র রয়েছে, একটু বই খুললেই দেখতে পাবি। এবার আমরা পড়বো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। এখানে একটা কথা লেখা রয়েছে, দেখ এর পরের চ্যাপ্টার হচ্ছে রাসায়নিক বন্ধন, মানে অধ্যায় 4। অধ্যায় 4-এ আমরা এটাকে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। তো এখানে যেমন বলেছে অধ্যায় 4-এ আমাদের ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এখানে জাস্ট প্রপার্টিটা দেখবো, লেফট টু রাইট আপ টু ডাউনে কি হচ্ছে, পুরো ভিতরের টোটাল যে ঘটনাটা ঘটছে এবং এখানে
ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ চার্জ তৈরি হয়, কি হয় না হয়, এগুলো বন্ডিং এ আমাদের খুব দরকার পড়বে। তো বন্ডিং মানে পরের চ্যাপ্টারে দেখবো। এখানে আমরা সংক্ষেপে আলোচনা করছি। তো প্রথমে সংজ্ঞা দেখতে হবে, সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে। আয়নাইজেশন এনার্জি আর ইলেকট্রন গেইন এনথালপির ক্ষেত্রে আমাদের অ্যাটমটাকে কি হতে হচ্ছিল, ভূমি স্তরে থাকতে হচ্ছিল, আইসোলেটেড হতে হচ্ছিল, গ্যাসিয়াস হতে হচ্ছিল। আইসোলেটেড মানে বন্ডেড নয়। এখানে কি হবে, অন্য মৌলের পরমাণু সঙ্গে সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ থাকাকালীন। তাহলে এখানে কিন্তু আইসোলেটেড অ্যাটম নিয়ে আলোচনা হচ্ছে না, এখানে কিন্তু বন্ডেড অ্যাটম নিয়ে আলোচনা হচ্ছে। একটা অ্যাটম অন্য একটা অ্যাটমের সাথে বন্ডেড অবস্থায় আছে, এবং কোন বন্ধন, সমযোজী বন্ধন দ্বারা আবদ্ধ। ঠিক, বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে, এই বন্ধনে আবদ্ধ বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে কোনো একটি মৌলের পরমাণু নিজের দিকে আকর্ষণ করার যে ক্ষমতা প্রদর্শন করে, তাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলবো। অবশ্যই এটা পরে কিছু একটা ভালো করে বুঝতে পারলি না, ওকে একটা ডেমো তো দেখাতে হবে। তাহলে দেখ, ধর এ আর এক্স এর মধ্যে বন্ড আছে, আমি বললাম ইলেকট্রোনেগেটিভিটি এক্স এর বেশি এর থেকে। ইলেকট্রোনেগেটিভিটি বিষয়টা কি কি ফ্যাক্টর উপর নির্ভর করে পরপর বলছি। এই যে কোভ্যালেন্ট বন্ড, পরের চ্যাপ্টারে বন্ড, কোভ্যালেন্ট বন্ড কাকে বলে, আয়নিক বন্ড কাকে বলে, এসব নিয়েই পরের চ্যাপ্টার স্টার্ট হবে। আপাতত অ্যাজ এ ফ্যাক্ট এটা বুঝে রাখ, কোন একটা কোভ্যালেন্ট বন্ড মানে এখানে দুটো ইলেকট্রন আছে, ঠিক আছে, দুটো ইলেকট্রন। কোভ্যালেন্ট বন্ড কি করে তৈরি হয়, এ তার একটা ভ্যালেন্স ইলেকট্রন আর এক্স তার একটা ভ্যালেন্স ইলেকট্রন মাঝে দিয়েছে। এবার এ আর এক্স কি বলেছে, যে এই দুটো ইলেকট্রনকে আমরা দুজন এখন সমানভাবে ব্যবহার করব, যার ফলে আমাদের দুজনেরই অক্টেট ফিল আপ হবে, দিয়ে এ বন্ড এক্স হয়েছে এবং এখানে দুটো ইলেকট্রন রয়েছে। ঠিক আছে, আশা করি কথাটা মোটামুটি কাজ চালানোর মতো বুঝতে পারলি। এ আর এক্স এর মধ্যে, এ আর এক্স এর মধ্যে বন্ড তৈরি হয়েছে, এ আর এক্স এর মধ্যে বন্ড তৈরি হয়েছে। তাহলে এ আর এক্স এর মধ্যে বন্ড তৈরি হলো, পরের চ্যাপ্টারে এটা নিয়ে আরো ডিটেল আলোচনা করবো। এখানে জাস্ট একটা একটা করে ইলেকট্রন দিয়ে আমি এরকম করে দেখালাম, অক্টেট ফিল আপের ব্যাপার স্যাপার গুলো সব পরের চ্যাপ্টারে ডিটেলে আলোচনা হবে, কারণ এটা দিয়ে স্টার্ট হবে। তাহলে বন্ড হলো, তাহলে বুঝলাম একটা কোভ্যালেন্ট বন্ড মানে একটা ইলেকট্রন জোড়। বইয়ের ডেফিনেশনেও দেখলি যে ইলেকট্রন জোড়ের কথা বলছে। তাহলে যে এ আর এক্স এর মধ্যে যদি এক্স এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি হয়, এক্স কি করে, এই ইলেকট্রনটাকে এদের মাঝামাঝি থাকতে দেয় না, কি করে, এই ইলেকট্রন ডেনসিটিটাকে ও কিছুটা নিজের দিকে টেনে রাখে। ঠিক আছে, এক্স এর দিকে ইলেকট্রনটা একটু শিফট হয়ে রয়েছে, এ আর এক্স দুজনে ইকুয়ালি ইউজ করছিল, দুজনে ইকুয়ালি ইউজ না করতে পেরে ইলেকট্রনটা এক্স এর দিকে একটু ঝুঁকে থাকছে। দ্যাট মিনস ওই ইলেকট্রন জোড়টাকে বেশি পরিমাণে কে ইউজ করছে, এক্স ইউজ করছে, এ ইউজ করতে পারছে না। এখানে বোঝানোর সুবিধার জন্য আমি পার্টিকেল করে দেখালাম, ইলেকট্রনটাকে ডেনসিটির মতো করে ভাবতে হবে। তাহলে ওই যে দুটো ইলেকট্রনের জন্য যে ইলেকট্রন ডেনসিটিটা আছে, সেই ইলেকট্রন ডেনসিটি মোস্টলি ইলেকট্রন ডেনসিটি এক্স এর দিকে ঝুঁকে থাকছে। ঠিক আছে, কেন এক্স এর দিকে ঝুঁকে থাকবে না থাকবে সেই প্রপার্টি গুলোই তো আমরা এখানে আলোচনা করব। বন্ডিং এর ব্যাপারটা যদি ভালো করে না বুঝতে পারিস চিন্তা নেই, পরের ক্লাস তো বন্ডিং এর উপরে, চ্যাপ্টারটা বন্ডিং এর উপরেই। এটা যেহেতু এই টপিকটা বলতে গেলে বন্ডটা জানতে লাগবে, তাই এই প্রবলেমটা হচ্ছে, পরের চ্যাপ্টারে পড়বি। তাহলে কি কি ফ্যাক্টরের উপর নির্ভর করে, মৌলের পরমাণু ক্রমাঙ্ক মানে সেন্টারে কতগুলো প্রোটন রয়েছে, তাহলে মোট পজিটিভ চার্জের উপর নির্ভর করবে, পরমাণুর আকার বা ব্যাসার্ধের উপর নির্ভর করবে, পরমাণুর কক্ষ মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করবে, পরমাণুর জারণ অবস্থার উপর নির্ভর করবে। জারণ অবস্থা মানে ওই আয়নটা বা অ্যাটমটা ওই মলিকিউলের মধ্যে কোন চার্জড অবস্থায় রয়েছে। যত বেশি পজিটিভ চার্জ থাকবে সে তত বেশি লোকের কাছ থেকে ইলেকট্রন ডেনসিটি ড্র্যাগ করবে, মানে টানবে, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। তাহলে জারণ, পজিটিভলি জারণ অবস্থা যত বাড়বে, যত ধনাত্মক জারণ অবস্থা বাড়বে বাড়বে, ধনাত্মক থেকে ঋণাত্মকের দিকে জারণ অবস্থা এলে কমবে। দেখ পরে প্রপার্টি গুলো দেখবি, এবং জারণ অবস্থাটা ভালো করে বুঝবি না, কারণ রেডক্স এখনো হয়নি, কাজ চালানোর মতো করে আগে বলেছিলাম। ঠিক আছে, 4 নম্বর পয়েন্টে স্কিপ করে গেলি। 5 নম্বর, পরমাণুর ইলেকট্রন আসক্তি, কে কত সহজে ইলেকট্রন গেইন করতে পারে। যার ইলেকট্রন গেইন করার ইচ্ছা যত বেশি, তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। স্বাভাবিক, ইলেকট্রোনেগেটিভিটি মানে বন্ডের ইলেকট্রনকে নিজের দিকে টানা, আর ইলেকট্রন গেইন এনথালপি মানে আইসোলেটেড অবস্থায় অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নিতে চাওয়ার ইচ্ছাটা। তাহলে যার আইসোলেটেড অবস্থায় ইলেকট্রন নিতে চাওয়ার ইচ্ছাটা বেশি, বন্ডেড অবস্থাতেও তার কাছ থেকে আমরা আশা করতে পারি বন্ডেড ইলেকট্রনটাকে সে নিজের দিকে টেনে রাখতে চাইবে। আর পরমাণুর সংকরায়ন, হাইব্রিডাইজেশন, হাইব্রিডাইজেশন পয়েন্টটা আবার স্কিপ করে যেতে হবে, কারণ হাইব্রিডাইজেশন বন্ডিং এ গিয়ে পড়বি, বন্ডিং ছাড়া এখন হাইব্রিডাইজেশন বলা যাবে না, সেজন্য 6 নম্বর পয়েন্ট আমাকে স্কিপ করে যেতে হবে। বন্ডিং পড়লেই, যখন বন্ডিং এ হাইব্রিডাইজেশন পড়বো তখন আবার ইলেকট্রোনেগেটিভিটির কথাটা অটোমেটিক্যালি বলতে হবে। এবার এটা একটা পিরিয়ডিক প্রপার্টি, সেই কথাটা বলেছে। পর্যায় বরাবর কি হয় দেখি, পর্যায় বরাবর লেফট টু রাইটে কি এলে কি হয়, সেন্টারে প্রোটন বাড়ে, সেন্টারে প্রোটন তো বাড়ে, সেন্টারে যত প্রোটন বাড়বে কি হবে, বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টানার ইচ্ছাটা বাড়বে, আর অ্যাটমের সাইজও ছোট হবে। অ্যাটমের সাইজ ছোট হলেও কিন্তু ইলেকট্রনকে সহজে টানতে চায়।
তাই সেটাই, কোনো পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর নিউক্লিয়াসের ধনাত্মক আধান ক্রমশ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার ক্রমশ হ্রাস পায়। যে দুটো পয়েন্ট বললাম, পরমাণুর আকার কি হয়, ক্রমশ হ্রাস পায়। এই দুয়ের মিলিত প্রভাবে কি হচ্ছে, এই দুয়ের মিলিত প্রভাবে বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায়, তাই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানও ক্রমশ বৃদ্ধি পায়। এই হচ্ছে ব্যাপার। তাহলে দুটো অ্যাটম যারা বন্ডেড অবস্থায় রয়েছে, ওই দুটো অ্যাটমের মধ্যে যার সেন্টারে প্রোটন বেশি এবং সাইজ ছোট, সে বন্ডেড ইলেকট্রনকে নিজের দিকে টানবে, এটাই। তাহলে কোনো পর্যায়ে সব থেকে বাম দিকে কারা, গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো রয়েছে, মানে ক্ষার ধাতুগুলো, 1A লিখেছে মানে গ্রুপ 1, মডার্ন পিরিয়ডিক টেবিলে গ্রুপ 1। গ্রুপ 1 এ যে এলিমেন্ট গুলো রয়েছে মানে লিথিয়াম, সোডিয়াম, তাদের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বনিম্ন হবে এবং ভ্যালু আমি নিচে দেখাচ্ছি। আর ডান দিকে, একদম ডান দিকে, নোবেল গ্যাস বাদ দে, গ্রুপ 7 এ মানে গ্রুপ 17 এর যে হ্যালোজেন গুলো রয়েছে, তাদের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ হবে। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে পরমাণুগুলি তড়িৎ ঋণাত্মকতার মান লক্ষ্য করলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। প্রথমটা বাদ দিই, প্রথম মানে হাইড্রোজেন হিলিয়াম বাদ দে, দ্বিতীয়টা তার তৃতীয়টা দেখ। লিথিয়াম থেকে ফ্লুরিন অব্দি যদি দেখ, 1 এ স্টার্ট হয়েছে, ফ্লুরিনের হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু 4, সোডিয়ামে তার নিচে কি হয়েছে 0.9, একটু কমেছে, এদিকে হয়েছে 3। তাহলে এই দিক এক্সট্রিম লেফটে গ্রুপ পর্যায় বরাবর আমরা যদি দেখি, এক্সট্রিম লেফটে সব থেকে কম, লেফট রাইটে ক্রমশ বাড়ে। এই যে ডেটাগুলো, এই ডেটাগুলো আমরা পাউলিং স্কেলে মাপছি। পাউলিং স্কেলটা এখানে নেই, ওই যে বন্ডিং আছে, বন্ডিং এ গিয়ে আমরা পাউলিং স্কেল সম্বন্ধে পড়বো। তাহলে আপাতত আমরা পাউলিং স্কেলের ডেটা ইউজ করছি। নেক্সট যদি দেখি শ্রেণী বরাবর উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে দুটো ঘটনা ঘটে। এক, সেন্টারে প্রোটন বাড়ছে, সেন্টারে প্রোটন বাড়ছে মানে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ার কথা, কিন্তু তার সাথে সাথে অ্যাটমের সাইজ বা ভলিউম বাড়ে এবং ইন্টারনাল অরবিটালের স্ক্রিনিং ইফেক্ট বাড়ছে, মানে আবরণী প্রভাব বাড়ছে। তাহলে অ্যাটমের সাইজ বাড়ছে এবং আবরণী প্রভাব বাড়ছে, এই দুটো ইলেকট্রোনেগেটিভিটিটাকে কমাতে চাইবে। সেন্টারে যে প্রোটন বাড়ছে সেটা কিন্তু ইলেকট্রোনেগেটিভিটিটাকে বাড়াতে চাইবে। একটু আগেই দেখলাম যে তার সাইজ বৃদ্ধি এবং আবরণী প্রভাব এতটাই বেশি পরিমাণে হয়, সেন্টারে প্রোটন বাড়ার প্রভাবটাকে নালিফাই করে দেয়। তার ফলে এই যে দেখ, কোন গ্রুপের উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি এবং অন্তর্বর্তী কক্ষ সময় আবরণী প্রভাব, এই দুয়ের মিলিত প্রভাব নিউক্লিয়াসের আধান বৃদ্ধিজনিত তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধির প্রবণতাকে অতিক্রম করে যায়। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমানোর যে প্রভাব, সেটা বাড়ানোর প্রভাবকে ছাড়িয়ে চলে যায়। তাহলে বাড়ানোর প্রভাবটা যদি বেশি হয়ে যায়, তাহলে তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ কি হবে, হ্রাস পাবে। তাহলে আমরা বুঝলাম উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। তাহলে সেই হিসাব অনুযায়ী যদি আমরা লাগাই, এক্সট্রিম রাইটে যারা থাকছে, নোবেল গ্যাস বাদ, এক্সট্রিম রাইটে যারা থাকে তারা হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ হয়, আর উপর থেকে নিচে ইলেকট্রোনেগেটিভিটি কমে। তাহলে সব থেকে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আমার কি হবে, ফ্লুরিন। পাউলিং স্কেলে তার ডেটা হবে 4 এবং গ্রুপ, এটা লেফট মানে উপর থেকে বাঁ দিক থেকে ডান দিকে লিখেছে, আসলে তো উপর থেকে নিচে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। দেখ উপর থেকে নিচে 4 থেকে 2.5 এ ডেটাটা কমেছে। তাহলে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট আমি যদি জানতে চাই, কি হবে, ফ্লুরিন। আচ্ছা, নেক্সট কি বলেছে, তাহলে পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত কোন গ্রুপের এ সাব গ্রুপের মৌলগুলি তড়িৎ ঋণাত্মকতা, বি সাব গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা, এটা তো ওই মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলের কথাবার্তা বলেছে, ওইটা নিয়ে অত কিছু ভাবতে হবে না। গ্রুপ 1 এ 2 এ এমনি করে ভাগ করার দরকার নেই। তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পেলে এইটা কেন থেকে, তড়িৎ ঋণাত্মকতার মান যদি বৃদ্ধি পায়, তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, স্বাভাবিক, ইলেকট্রন গেইন করার ইচ্ছা বাড়ছে, অধাতব ধর্ম তো বাড়বেই, আর হ্রাস পেলে ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এটা একটা ইম্পর্টেন্ট কথা ছিল। তাহলে অধাতব মৌলগুলির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাসায়নিক সক্রিয়তাও বৃদ্ধি পাবে, কারণ ইলেকট্রন সহজে গেইন করতে চাইছে, আর রাসায়নিক বিক্রিয়া মানে তো ইলেকট্রন গেইন করা বা ইলেকট্রন রিলিজ করে দেওয়ার প্রবণতাটাকেই বোঝায়। আচ্ছা, হ্যালোজেন পরিবারের ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সবচেয়ে বেশি বলে রাসায়নিক সক্রিয়তাও সবচেয়ে বেশি। তাহলে সবচেয়ে হাইয়েস্ট তড়িৎ ঋণাত্মকতা কার, সবচেয়ে হাইয়েস্ট তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ফ্লুরিন। পাউলিং স্কেলে ওর ডেটা হচ্ছে 4। এবার কিছু পার্থক্য আছে, পরীক্ষাতে পার্থক্য পড়তেই পারে, কারণ লোকজন ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতাকে গুলিয়ে ফেলে। দুটো জিনিস রিলেটেড কিন্তু একই নয়। তাহলে ইলেকট্রন আসক্তি কি, সর্বনিম্ন অবস্থায় বিচ্ছিন্ন, আইসোলেটেড, বন্ডেড নয়, গ্যাসীয় অ্যাটমে একটা ইলেকট্রন ঢুকিয়ে তাকে নেগেটিভ আয়নে পরিণত করতে গেলে যে শক্তি নির্গত হয়, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তড়িৎ ঋণাত্মকতা কি, সমযোজী বন্ধনে আবদ্ধ অবস্থায় মৌলের পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে যে আকর্ষণ করার প্রবণতা, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দুটো কিন্তু আলাদা জিনিস। এবার ইলেকট্রন আসক্তি বাড়লে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, ইলেকট্রন আসক্তি কমলে তড়িৎ ঋণাত্মকতা কমে। দুটো ইন্টার রিলেটেড কিন্তু একই জিনিস নয়। এটা একটা বিচ্ছিন্ন পরমাণুর ধর্ম, যেটা ডেফিনেশনটাকে এবার ব্রেকডাউন করছে। এটা সমযোজী বন্ধনে আবদ্ধ পরমাণুর ধর্ম, তাহলে বিচ্ছিন্ন, এটা বন্ধনে আবদ্ধ। এই পয়েন্টগুলো তো আপাতত আশা করি অলরেডি বুঝতে পেরে গেছিস। ইউনিট দিয়ে যায় তো আর কি হলো, ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি
পার মোল বা কিলোজুল পার মোল এককে মাপি। এটা বলেছে এর কোনো একক নেই, বিভিন্ন স্কেল সংখ্যার দ্বারা প্রকাশ করা হয়। বিভিন্ন স্কেল কি কি? আমাদের অলরেড্রোচো স্কেল আছে, পাউলিং স্কেল আছে, দুটো আমরা দেখলাম, মুলিকান জেপ স্কেল আছে। এই স্কেলগুলো নিয়ে আমরা বন্ডিং চ্যাপ্টারে অল্প অল্প করে আলোচনা করব। কোন নির্দিষ্ট মৌলের ইলেকট্রন আসক্তির মান নির্দিষ্ট। এর মান পরমাণুর জারণ অবস্থা, সংকরায়ন মানে হাইব্রিডাইজেশনের উপর নির্ভর করে। তাহলে নির্ভর করে কার্বনেরই আলাদা আলাদা ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালু হতে পারে, বা ক্লোরিনের ক্ষেত্রে আমি আলাদা আলাদা মানে ক্লোরিন বা ক্লোরিন প্লাস মানে আলাদা আলাদা সিচুয়েশনে জারণ অবস্থাটা কি ক্লোরিনের, যে নিউট্রাল অবস্থায় আছে না ওটা কোনো চার্জড অবস্থায় আছে, সেসবের উপর নির্ভর করে তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুটা কিন্তু কম বেশি হবে, ফিক্স থাকছে না কোন একটা পার্টিকুলার অ্যাটমেরই। যেমন এটা তার হাইব্রিডাইজেশনের উপর নির্ভর করে দিয়েছে। এবার হাইব্রিডাইজেশন বুঝিস না বলে আমি এই পয়েন্টটা নিয়ে কিছু বলছি না। যখন হাইব্রিডাইজেশন পড়াবো তখন আমাদের প্রাইমারিলি এটাই পড়তে হয়। যাই হোক, আর এখানে নির্দিষ্ট মৌলের ইলেকট্রন আসক্তির মান নির্দিষ্ট। তারপরের পয়েন্টে দেখ, কোন মৌলের পরমাণুর অ্যানায়ন গঠনের প্রবণতা সম্পর্কে ধারণা দেয় স্বাভাবিক নেগেটিভ চার্জ। সমযোজী বন্ধনের আবদ্ধ দুটি পরমাণুর ইলেকট্রনের পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য সংশ্লিষ্ট বন্ধনের পোলারিটি সম্পর্কে ধারণা দেয়। এই যে বললাম না একটু আগে, বললাম যে ইলেকট্রোনেগেটিভিটি পড়লে আমাদের বন্ডের পোলারিটি এসব নিয়ে পড়তে হয়। তার আগে তো বন্ডটাকে ভালো করে বুঝতে হবে, নয় বন্ডের পোলারিটি কি করে বুঝবি? তাহলে এটা একটা পয়েন্ট। আর পর্যায় ও গ্রুপ বরাবর ইলেকট্রনের আসক্তির পরিবর্তন বহু ক্ষেত্রে অনিয়মিত হয়, ইররেগুলারিটি দেখা যায়। এখানটা রেগুলার হয়, সেরকম কোনো আমরা ইররেগুলারিটি আমরা এখানে দেখতে পাচ্ছি না। এবার যেটা বলার, একবার পিরিয়ডিক টেবিলটা দেখাই। পিরিয়ডিক টেবিলটা দেখালে আশা করি বিষয়টা একটু ভালো করে বুঝতে পারবে। একটু দ্বারা লোড হয়ে যাক। কি তাহলে দেখ, যে একটা সিঙ্গেল পিরিয়ড বরাবর লেফট টু রাইটে আমরা যদি যাই, লেফট রাইটে নোবেল গ্যাসটা বাদ দে, তাহলে আমাদের ইলেকট্রোনেগেটিভিটিটা ইনক্রিজ করে, তাই তো? ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ করে লেফট টু রাইটে। আর আপ টু ডাউনে গেলে কি হবে? ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করবে। ঠিক আছে? তাই যদি হয় লেফট টু রাইটে যদি ইনক্রিজ করে, তাহলে নোবেল গ্যাসের লাইনটা আমরা বাদ দিতে হবে। নোবেল গ্যাসটা বাদ দিয়ে দিলাম। নোবেল গ্যাসটা যদি বাদ দিই, তাহলে হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ কাদের পাবো? এই জায়গাটায় পাবো, এই হ্যালোজেনটাতে, মানে গ্রুপ 17 আমরা হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ পাবো। আর কি দেখলাম? উপর থেকে নিচে ডিক্রিজ করে। তাহলে সব থেকে হাইয়েস্ট কোথায় আসছে? সব থেকে হাইয়েস্ট আমি ফ্লুরিনে পাচ্ছি, এবং পাউলিং স্কেলে ডেটা হচ্ছে 4। আর সব থেকে লোয়েস্ট তাহলে কোথায় ইলেকট্রোনেগেটিভিটি? সব থেকে লোয়েস্ট ইলেকট্রোনেগেটিভিটি এখানে গ্রুপ 1-এ লিথিয়াম সোডিয়ামে। তাহলে এখানে সব থেকে কম কার আসবে? ফ্রান্সিয়াম। সিজিয়াম ফ্রান্সিয়ামে বইয়ে মোটামুটি ক্লোজ ডেটা দেওয়া থাকে, 0.7 এর কাছাকাছি দেওয়া থাকে। তাহলে সিজিয়াম বা ফ্রান্সিয়াম ডেটাটা দেখতে হবে কার সব, মানে দুজনের, মানে ফ্রান্সিয়ামের সব থেকে কম, কোনো কোনো ভাই সিজিয়াম দেওয়া থাকে আর কি, ফ্রান্সিয়ামটা নিল না এই জায়গাটা। তাহলে সব থেকে লো হচ্ছে গ্রুপ 1-এর সব থেকে নিচে যারা আছে তাহলে সব থেকে লো। আর এক্সট্রিম রাইটে আপার কর্নারে ফ্লুরিন, এটা হচ্ছে সব থেকে বেশি। ওখানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালুটা সব থেকে বেশি, পাউলিং স্কেলে 4, আর এর ভ্যালু ওই 0.7 এর কাছাকাছি থাকে। এটাগুলো নিয়ে আবার আমরা যখন বন্ডিং পড়বো সেখানে আলোচনা হবে। এখানে জাস্ট আমরা পিরিয়ডিক ট্রেন্ডটা বুঝলাম, কোন দিকে কি হয়। এবার এই ইলেকট্রোনেগেটিভিটিটাকে কাজে লাগিয়ে বন্ডের পোলারিটি আর অর্গানিক রিয়াকশন করতে গেলে বা বিভিন্ন রিয়াকশন করতে গেলে ইলেকট্রোনেগেটিভিটিটা কোন কাজে লাগছে, বন্ড ব্রেক হতে গেলে, পোলার পোলার যে ডাইপোল ডাইপোল যে ইন্টারাকশন, হাইড্রোজেন বন্ডিং, এরকম বিভিন্ন জিনিস আলোচনা করতে গেলে আমাদের ইলেকট্রোনেগেটিভিটিটা বারবার আসবে, মানে এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। সো এই ছিল আমাদের মেন 3টে পিরিয়ডিক প্রপার্টি। পিরিয়ডিক প্রপার্টি সবই মেন, তার মধ্যে যে 3টে পড়তে সব থেকে বেশি টাইম লাগলো সেটা হচ্ছে আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি, আর ইলেকট্রোনেগেটিভিটি। কারণ কি, এই 3টে কনসেপ্ট আমাদের বাকি চ্যাপ্টারেও বারবার আসবে। এবং তার মধ্যে অ্যাটমিক রেডাইয়েরটা কনসেপ্টটাও ইম্পর্টেন্ট, সেটাও লেস ইম্পর্টেন্ট নয়, কারণ দেখছিস অনেক জিনিস এক্সপ্লেন করতে, এই বাকি পিরিয়ডিক প্রপার্টি গুলো এক্সপ্লেন করতে আমাদের পিরিয়ড কোনটা, অ্যাটমিক রেডাই, এই কনসেপ্ট গুলো আমাদের বারবার ইউজ করতে হচ্ছে। সো এই চ্যাপ্টারটা এমনি ফান্ডামেন্টাল চ্যাপ্টার, সেটা নিয়ে তো বলার আর নতুন করে কিছু নেই, বুঝতেই পারছিস। তো এই জিনিসগুলোকে কিন্তু একটু ভালো করে পড়তে হবে বোর্ডস এবং এন্ট্রান্সে ভালো করে অ্যান্সার করার জন্য। পরের দিন আমরা তাহলে এর পরের যে টপিকগুলো স্টার্ট হচ্ছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। ওই ডায়াগোনাল রিলেশনশিপ আছে, আর কিছু ওই অক্সাইড ফক্সাইডস এর কিছু প্রপার্টিজ রয়েছে, তো ওগুলো এমন কিছু আর তেমন বিশাল আর ঝামেলার কিছু টপিক নেই। এই 3টেই একটু ঝামেলার টপিক ছিল।
ভালো করে বুঝতে হবে, কারণ পজিটিভ নেগেটিভ এনার্জির আগে নেগেটিভ সাইনটা তুলে দিয়ে আমরা পরম মান নিচ্ছি, নেগেটিভ সাইনে হাই বলে এনার্জি বেশি রিলিজ হচ্ছে বলে সেটাকে বেশি ভ্যালু বলছি। এবার সংখ্যাগত ভাবে তুই যদি ভাবিস -328 -141 -378 তো ছোট, তো ওটাকে বড় কেন বলছি? আসলে বেশি এনার্জি রিলিজ করছে এবং তার পরম মান নিচ্ছে, তাই ওটাকে আমরা বড় বলছি। যাই হোক, ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো, বাকি নেক্সট ক্লাসে।